মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী, পাল্লা দিয়ে বাড়ছে কিউলেক্স এডিস, সমন্বিত পদ্ধতিতে মশক নিধনের তাগিদ। তেলের পাম্পে দূর হচ্ছে না দীর্ঘ অপেক্ষার পালা, দিনে দিনে বাড়ছে অস্থিরতা। আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ, গরমের পারদ উঠতে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত, আছে একাধিক কালবৈশাখীর পূর্বাভাস। পহেলা বৈশাখে টাঙ্গাইলে থেকে কৃষি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষে উন্নয়নের কথা শুনতে চান জেলাবাসী। কঠোর নিরাপত্তায় পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা আজ, ইসলামাবাদে ইরানি পার্লামেন্ট স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। সারা দেশেই হাম নিয়ে বাড়ছে আতঙ্ক, হাসপাতালগুলোতে বাড়ছে ভিড়। আজকের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, হাসপাতালগুলোতে কি পরিমাণ রোগী ভর্তি হচ্ছেন, চিকিৎসা ব্যবস্থা আর টিকা কার্যক্রম নিয়ে সবকিছু মিলে জানতে চাই আপনার কাছে। সুনন্দা, আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকা বাংলাদেশ যেটি শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট নামে, ঢাকা শিশু হসপিটাল নামে পরিচিত রয়েছে, সেই হসপিটালে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন। আসলে যে সারা দেশে হামের যে প্রাদুর্ভাব বেড়েছে তার তীব্র চাপ কিন্তু এখানেও বেড়েছে। শিশু হসপিটালতে শুধু হামের লক্ষ্য নিয়ে কিন্তু তারা ভর্তি হচ্ছে না, আরো বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েও তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছেন। আর বিশেষ করে এখানে যারা গুরুতর অসুস্থ অবস্থায় তারা ভর্তি হচ্ছেন, তারা বলছেন যে আসলে তাদের জরুরি সেবা যাদের দেওয়া যে টিকিট কাটার বিষয়টি, সেটি যেন না কেটে তাদেরকে দ্রুত দেখানোর ব্যবস্থা করার জন্য তাদের দাবি ছিল। আমি সকালে বেশ কিছু রোগীর পরিবার ও স্বজনদের সঙ্গে তারা কথা বলেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে খুব অসুস্থ হয়ে তারা ঢাকায় আসছেন উন্নত চিকিৎসার আশায়, তারা বলছেন যে আসলে জরুরি বিভাগে তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে গরমের যে একটা তীব্রতা এবং যে আসলে সংকীর্ণতা, সীমাবদ্ধতা, সব মিলে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, যেহেতু আসলে অন্য সময়ের তুলনায় কিন্তু রোগীর সংখ্যাটা একটু চাপ বেড়ে গেছে। তো আমি একজন যিনি আসলে একজন রোগী নিয়ে আসছেন, তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি শিশু মেলার থেকে। আচ্ছা, তো আপনার সন্তান বা যাকে নিয়ে আসছেন তার কি এরকম? ওর মাথার ভিতরে টিউমার, জ্বর উঠছে হঠাৎ করে, গা চুলকাইতে আছে, শরীর ঠান্ডা লাগছে। এখানে আপনি যে বসে রইলেন, টিকিট কেটেছেন কিনা? টিকিট কাটছে, 1 ঘন্টা ধরে বসে আছে এই জায়গায়, সিরিয়াল পাইতেছে না। এখন বলতেছে আধা ঘন্টা পরে সিরিয়াল। এতে করে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তি হচ্ছে কিনা? হরানি ভোগান্তি বলতে যে বাচ্চা নিয়ে বসে আছি, এটা হরান্তি যে গরমের ভিতরে। আপনারা যে বসে রইলেন এখানে, আপনারা কি চাচ্ছেন কিনা যে আপনারা যারা দ্রুত দেখানোর ব্যাপারে আর কি শিশুদেরকে? চাচ্ছি, আমাদের বলছে যে ডাক্তার 11টা বাজে আসবে, সেই জন্য বসতে বলছে। এই যে গরমের মধ্যে বসে আছেন, আপনারা কি আসলে চাচ্ছেন কিনা যে আরো যেন আপনাদের যারা অসুস্থ যেদের তাদেরকে দেখানোর ব্যাপারে? জি, আমরা চাচ্ছি তাড়াতাড়ি একটু বাচ্চা দেখলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের বাচ্চা খুবই অসুস্থ। সুনন্দা, আপনি এর আগে তো আসলে হসপিটালের ভিতরে আমরা অনেক রোগীর সঙ্গে কথা বলেছি, জানার চেষ্টা করেছি। আসলে অন্য সময়ের তুলনায় কিন্তু আসলে রোগীর চাপ থাকার কারণে কিন্তু যে এই সময়ের মধ্যে একটু রোগীর চাপ বেশি রয়েছে, তো আসলে হিমশিম খাচ্ছে। বিশেষ করে হসপিটালের ভেতরে যে আপনি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে রোগীর চাপ অতিমাত্রা। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। তো তাদের দাবি হচ্ছে যে আসলে হসপিটালের ভিতরে যে তাদের অবকাঠামোগত আরেকটু যে আসলে গরমের বাইরে কিন্তু রোগীরা যে ছোট বাচ্চা তাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে। তো তারা চাচ্ছেন যে আসলে যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদেরকে ভর্তির ব্যাপারেও যেন আরো একটু যেন সহযোগিতা করা হচ্ছে, সরকারের কাছে এটি চেয়েছেন। সব মিলিয়ে যেন আসলে পরিস্থিতি যেন আরো দ্রুত তারা সেবা পেতে পারে এবং তারা যেন দ্রুত দূর থেকে যারা এসেছিলেন যেন কোনো ধরনের হয়রানি আর ভোগান্তিতে পড়তে না হয়, সে ব্যাপার কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ সহ সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে। তো এই ছিল বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব নিয়ে সেমিনারে কথা বলছেন বিরোধী দলীয় সংসদ নেতা ডক্টর শফিকুল রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উল্টো পাল্টা। আমরা এরকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু না, এভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার এই মাটির প্রত্যেকটি ধুলাকণার জন্য। আমরা সেই পরিবেশ যেদিন গড়তে পারবো, সেই দিন আর এই ধরনের সেমিনারের প্রয়োজন পড়বে না। সমাজ চলবে একটা নীতিমালার মধ্য দিয়ে। এখন সমাজ চলছে গুজামিলের মধ্য দিয়ে। চমৎকার শুনি ইলেকশনের আগে আমরা বিল্ড আপ করবো মেরিটোক্রেটিক সোসাইটি, নট পলিটোক্রেটিক সোসাইটি। বাট জাস্ট আফটার ইলেকশন আমরা বলে যাই, এটা কখন জানি কোথায় বলেছিলাম নাকি, মনে পড়ে না তো, আমাদের ভাবটা হয়ে যায় এরকম। পুরা ফাংশনটা চলে যায় তখন পলিটোক্রেসির উপরে। আজকে এখানে দাঁড়িয়েও কৃষিবিদ ফোরামের আমাদের ভাই বলেছেন, বিসিবির মতো এখানেও কু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কি দরকার রে ভাই, এখানে কু করতে হবে কেন? এখানে তো সব মেরিটোরিয়াস মানুষগুলো আছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র রয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে। তারপরও দেশে তেলের বাজার স্থিতিশীল হয়নি। রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় করে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ভোক্তাদের দীর্ঘ লাইন। অপেক্ষমানরা বলছেন গতকাল সকাল থেকে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় রয়েছেন। আবার অনেকে বলছেন দীর্ঘ অপেক্ষায় থাকার পরও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। হতাশ হচ্ছেন অনেকেই। পার্থ, প্রতিদিনই প্রায় একই চিত্র, পাম্পে পাম্পে দীর্ঘ লাইন করছেন গ্রাহকরা। আজকে চিত্র কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, প্রতিদিনই কিন্তু আসলে একই রকম চিত্র। পাম্পের সামনে গাড়ির কিন্তু দীর্ঘ সারি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনটিতে লক্ষ্য করলে দেখা যাবে চোখ আসলে যতদূর যায় বা আমাদের ক্যামেরার লেন্স আসলে যতদূর দীর্ঘ, ততদূর কিন্তু আসলে দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহনের চালক তারা নিজেদের গাড়ি নিয়ে কিন্তু দীর্ঘ অপেক্ষা করছেন। আমরা কথা বলেছি অনেকের সঙ্গে, বলছেন যে গতকাল রাত আবার ভোর রাত থেকেও কিন্তু এই যে জ্বালানি তেলের যে লাইন, সেই লাইনে কিন্তু অপেক্ষা করছেন এবং কখন নাগাদ আসলে তেল পাবেন সেটা নিয়েও কিন্তু তারা অনেকটাই হতাশা প্রকাশ করছেন, যেহেতু দীর্ঘ লাইন, আবার বেশিরভাগ তেল পাম্প বন্ধ এবং যেগুলো খোলা রয়েছে সেখানেও দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে তেল, অর্থাৎ 5 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও যখন 3 থেকে 4 লিটার তেল পাচ্ছেন ভোক্তারা, তখন কিন্তু তারা একরকম অনিচ্ছা প্রকাশ করছেন, দুর্ভোগের কথা বলছেন, যে তীব্র গরম, অন্যদিকে এই যে যানজট এবং অপেক্ষার অবসান ঘটার পরে তাদের যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী যখন জ্বালানি তেল মিলছে না, তখন কিন্তু তারা অনেকটাই হতাশার যে কথা। আমরা একজন ভোক্তার সঙ্গে একটু কথা বলে জানতে চাইবো, কত সময় লাইনে অপেক্ষা করছেন আপনি? কত সময় লাইনে অপেক্ষা করছেন? 6টার সময় জাহাঙ্গীর গেটে দাঁড়িয়েছিলাম, আর এখন তো 11:30টার মতো বাজে, তার অলমোস্ট 5.5 ঘন্টা। এখনো কতগুলো গাড়ির পিছনে আছে? এখন ভিতরে তো 25টা থাকে, আর এখানে তো 40টার মতো দেখা যাচ্ছে। আশা করা যায় আধা ঘন্টার ভিতরে হয়তো বা ফুয়েল পাম্পের ভিতরে ঢুকতে পারবো। শুনছিলেন সুনন্দা, একজন বাইক চালকের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি ভোর 6টা থেকে এই লাইনে অপেক্ষারত রয়েছেন। এখনও প্রায় 100টা গাড়ির পিছনে তার সিরিয়াল, অর্থাৎ এখনও 30 মিনিটের বেশি সময় লাগতে পারে বলে আসলে তিনি বলছিলেন। আমরা সামনে যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু গাড়ির যে দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারছি। তবে কখন নাগাদ আসলে তারা পাম্পের যে মূল ফটক সেখানে গিয়ে পৌঁছাবেন এবং কাঙ্ক্ষিত তাদের যে চাওয়া পাওয়া বা তাদের যেই জ্বালানি তেলের সংকট বা তাদের যেই চলতি যে তেলের প্রয়োজন সেটি যে কখন মিটবে সে বিষয়ে কিন্তু এখনো অবধি কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই যে লাইন, সেই লাইন কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে আস্তে আস্তে। সকাল, দুপুর কিংবা রাত একই রকম চিত্র প্রতিটি পেট্রোল পাম্পের সামনে। রাজধানীর প্রত্যেকটি পেট্রোল পাম্পের সামনে কিন্তু একই রকম চিত্র। কোথাও রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে, আবার কোথাও ফুল ট্যাঙ্কি যে তেল সেটিও কিন্তু দেওয়া হচ্ছে। তবে এই যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু আসলে কমছে না। সুনন্দা, এই ছিল আমার কাছে তেজগাঁও তেল পাম্প থেকে বর্তমানে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।
যুদ্ধবিরতির 10 দফা দাবি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই আলোচনা নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন তেল আবিব। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন দুই দেশের প্রতিনিধিরা। এই আয়োজনকে ঘিরে পাকিস্তানে তৈরি হয়েছে এক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। রাজধানী ইসলামাবাদ সহ দেশজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা কর্মীরা। গেল 7ই এপ্রিল ইরানের প্রস্তাবিত 10 দফা চুক্তির উপর হতে যাচ্ছে এই আলোচনা। শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে আলোচনা কখন শুরু হবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি কোনো পক্ষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই আলোচনা নিয়ে আশাবাদী তিনি। এটি ইতিবাচক হবে বলেও প্রত্যাশা তার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছেন, যদি ইরান সৎভাবে আলোচনায় অংশ নিতে চায় তাহলে আমরাও অবশ্যই খোলা মনে এগিয়ে যেতে প্রস্তুত। এদিকে লেবাননের সাথে আলোচনায় বসতে রাজি হলেও সেখানে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। তারা জানায়, লেবানন নিয়ে আলোচনা হলেও হেজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইসরায়েল। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গেল বুধবার লেবাননে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3.5 শতাধিকে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। আর্টেমিস 2 মিশনের নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 10 দিনের চন্দ্র ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন 4 সদস্যের দল। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণের পর তাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে আর্টেমিস 2 এর অসাধারণ ও প্রতিভাবান ক্রুদের অভিনন্দন জানিয়েছেন। প্রায় 10 দিনের মহাকাশ যাত্রা শেষে ওরিয়ন স্পেসক্রাফট সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। মিশনটি ছিল চাঁদের কাছাকাছি মানব যাত্রার প্রথম পদক্ষেপ, যেখানে নভোচারীরা প্রায় 6,94,000 মাইল পথ অতিক্রম করেন। দ্বিতীয়বার প্রবেশের সময় প্রচণ্ড তাপ ও চাপ সামলে সফলভাবে পৃথিবীতে ফিরে আসে ক্যাপসুলটি। নাসা বলছে, এ সাফল্য ভবিষ্যতে 2028 সালের মধ্যে চাঁদের মাটিতে আবার মানুষ পাঠানোর পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করবে নতুন নির্বাচক প্যানেল। সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য এই স্কোয়াডে যথারীতি অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ স্কোয়াডে তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জায়গা প্রায় নিশ্চিত। তবে পাকিস্তান সিরিজের ব্যর্থ হওয়া আফিফ হোসেনের জায়গায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে সুযোগের অপেক্ষায় আছেন পারভেজ ইমন ও সৌম্য সরকার। মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারির নামও বিবেচনায় রয়েছে। বোলিং ইউনিটে মোস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানার সাথে চতুর্থ পেসার হিসেবে শরীফুল, তানজিম সাকিব ও হাসান মাহমুদের মধ্যে লড়াই হবে। স্পিন বিভাগে রিশাদের পাশাপাশি নাসুম আহমেদের ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একজন কবিকে ঘিরে মেলা। 3 দিনে সেই আয়োজন ঘিরে সময়টা যেন অন্য এক রং পেয়েছে। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গণে জীবনানন্দ মেলায় এসে কেউ বই সাজায়, কেউ কবিতা পড়ে, কেউ শুধু দাঁড়িয়ে থাকে, শোনে নিজের মনের ভেতরের শব্দ। শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই শহর আজও নীরবে বহন করে নিঃসঙ্গ হেঁটে যাওয়া পথের ধূলি, অচেনা পাখির ডানায় লেগে থাকা বিষণ্ণ রোদ। আজ সেই শহরেই শব্দের আবার জেগে উঠেছে জীবনানন্দ মেলায়। কবিতার মতোই নির্জন, অথচ ভিড় ভরা এক আয়োজন। প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে, আমাদের মেলার মাধ্যমে তার জীবনানন্দ, ইভেন তার জীবন কাহিনী সকল কিছু উপস্থাপন করতে। এখানে প্রতিটি শব্দে জেগে ওঠে রূপসী বাংলার ঘ্রাণ। আছে কবিতা, গান, নাচ আর আলোচনা। আজও মানুষ ফিরে যেতে চায় ধানসিঁড়ির তীরে, এক অদেখা অনন্ত বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সনে। নতুন প্রজন্ম যারা হয়তো ভুলতে বসেছিল এক নিঃসঙ্গ কবিকে, আজ তারা দাঁড়িয়ে আছে তারই ছায়ার নিচে। কেউ বইয়ের পাতায় খুঁজছে নিজের হারানো সময়, কেউ খুঁজছে একটি বনলতা সেনের মতো শান্তি। আমরা আর বিগত 9 বছর যাবৎ আমরা এই মেলাটা করে থাকি এবং আমাদের একটা উদ্দেশ্য থাকে যে কবি জীবনানন্দ দাশকে সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। জীবনানন্দ দাশ তো বাইরের কেউ না, ভিএম কলেজের একজন শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। যে কোনো সংস্কৃতি একটা সমাজকে সজীব রাখে, সচল রাখে, গতিশীল রাখে। বরিশাল ব্রজমোহন কলেজের এই মেলা শুধু একটি আয়োজন নয়, এ যেন এক ফিরে দেখা নিজের ভেতরের নিঃসঙ্গতা, নীরবতার পানে, যেখানে সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। শুধু থেকে যায় একটি কবিতা, একটি নাম, জীবনানন্দ। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।